যে কোনো সম্পর্কেই জটিলতা আসতেই পারে, তবে সেই জটিল কাঁটা বাঁচিয়ে সম্পর্কের সুধা আস্বাদনই জীবনের মূল প্রাপ্তি। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনে নিন লেখিকা অনুরূপা দেবীর কলমে গল্প মিলন। সুধার বিবাহ হইয়াছিল। এই পর্যন্ত বলিতে গেলে সে তার স্বামীকে চোখেই দেখে নাই। সেই যা বিবাহের দিন ও ফুলশয্যার রাত্রে আধো অন্ধকারের মধ্যে সাক্ষাৎ ও অতি সংক্ষিপ্ত আলাপ। সুধা কুলীন কন্যা নয় এবং গরিবের ঘরের মেয়েও নয়, তবু যে কেন তার এই ৭-১০ বৎসর বয়স পর্যন্ত তাহাকে স্বামী দর্শনে বঞ্চিতা থাকিতে হইয়াছিল, তার জীবনের সেই বিড়ম্বনা সম্বন্ধে একটু পূর্বাভাস দেওয়া আবশ্যক। বিবাহের অল্পদিন পরেই সুধার পিতামহের সহিত তাহার শ্বশুরের পিতার একটা সামান্য বিষয় লইয়া মনোবাদ আরম্ভ হইয়া শাখায় পল্লবে সেটা ক্রমেই বেশ একটুখানি বিস্তৃত হইয়া উঠে। সেই সময় সুধার শ্বশুর বলিয়া পাঠান, আজই আমার বউ পাঠিয়ে দাও, অমন বাড়ির সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাইনে, বউকেও রাখব না। সুধার পিতামহ ইহার বেশ সদুত্তর দিয়া ফিরাইয়া দিলে। উত্তর আসিল, যদি ১ সপ্তাহর মধ্যে বুড়ো নিজে এসে পায়ে ধরে মেয়ে পৌঁছে ক্ষমা চেয়ে যায় তো যাক, না হলে ফের আমি ছেলের বিয়ে দেব। আমি হরনাথ ঘোষ, আমার ছেলের কাছে মেয়ে দিয়ে ওর ১৪ পুরুষের মুখ উজ্জ্বল হয়েছে। জানে না সেটা? আমায় এত বড় অপমান। কিন্তু বৃদ্ধ উমাপদ মিত্র বড় কম জেদি লোক তো নন। তিনি সকলকার সভয় মিনতি উপেক্ষা করিয়া প্রত্যুত্তর দিলেন, যদি কখনো নিজে যেচে এসে পুত্রবধূ তিনি নিয়ে যান, তবে তার নাতনি সেই ঘরে ঘর করতে যাবে, নইলে তিনিও মেয়ে পাঠাবেন না। ঘোষ বংশে আছে কি, তিনি নাকি অমুক মিত্তিরের বংশধর। এই সমস্ত শুনিয়া পাড়ার লোকে ছিছি করিতে লাগিল। পুত্র সভয়ে অনুনয় করিয়া বলিলেন, বাবা, এটা কি ভালো হলো? মেয়েটা তো জন্মের মতো রয়ে যায়। বৃদ্ধ শুধু ভ্রুকুটি করিলেন, উত্তর করিলেন না। এরপর একদিন লাল কাগজে সোনালি অক্ষরে ছাপা এক নিমন্ত্রণপত্রে এই খবরটি জানা গেল, আগামী ২৭শে আষাঢ় রবিবার আমার পুত্র শ্রীমান সুধীরচন্দ্রের ১০ ঘরা নিবাসী শ্রীযুক্ত রামহরি বসু মহাশয়ের প্রথমা কন্যা শ্রীমতী কুসুম কুমারীর সহিত শুভ বিবাহ সম্পন্ন হইবে। মহাশয়েরা সবান্ধবে ইত্যাদি ইত্যাদি। সুধার মা এই সংবাদ পাইয়া শয্যা গ্রহণ করিলেন। পিতা আরও একবার তস্য পিতার নিকট অনুনয় করিতে গিয়া দ্বিগুণ হতাশা লইয়া ভগ্ন মনে ফিরিয়া আসিলেন। সুধা কিছু ভালো করিয়া না বুঝিলেও তার পক্ষে যে কিছু একটা মারাত্মক কাণ্ড ঘটিতেছে, ইহা বুঝিয়া মুখটি ম্লান করিয়া রহিল। আপনার জেদে অটল থাকিয়া জেদি বৃদ্ধ তৎক্ষণাৎ তার উকিল ডাকাইয়া এক উইল প্রস্তুত করাইলেন। তাহাতে আর সব কথার সঙ্গে এই কথাটা বাড়তি রহিল, তাহার জ্যেষ্ঠা পৌত্রী শ্রীমতী সুধাময়ী নগদ ২৫,০০০ টাকা পাইবে। যদি তার স্বামী তাহাকে গ্রহণ না করিয়া অন্য দ্বার পরিগ্রহ করে, তাহা হইলে ওই পিতামহদত্ত টাকায় সুধার স্বামীর কোনই সত্ত্বাধিকার জন্মিবে না। যদি তার স্বামী দ্বিতীয় পত্নী গ্রহণের পর আবার কখনো তাহাকে গ্রহণ করিতে চাহে এবং সুধা স্বপত্নী স্বামী গ্রহণে সম্মতা হয়,
তাহা হইলে তারও এই পিতামহদত্ত সম্পত্তিতে সত্য বাতিল হইয়া যাইবে। এর অর্থ হরনাথ ঘোষ বোধহয় বধূর এই মোটা টাকাটা ত্যাগ করিবেন না। তার এদিকে যে বিলক্ষণ লোভ আছে, তাহা এই সম্প্রতি তাহার সহিত কুটুম্বিতা সূত্রে আবদ্ধ উমাপদ মিত্রের অজ্ঞাত ছিল না। কথাটা যথেষ্ট চাউর করিয়া দিলেন। যাহা হোক, তার জাল পাতিবার উদ্দেশ্যটা আরও একদিক দিয়া কিন্তু সফল হইয়া গেল। জামাতা সুধীরচন্দ্র এই নূতন বিবাহটার দিন কয়েক মাত্র পূর্বে হঠাৎ একদিন নিরুদ্দেশ হইয়া গেলেন। প্রথমটা এই কাণ্ডে উমাপদর হাত আছে এই সন্দেহে হরনাথ তার পরেই অগ্নিমূর্তি হইয়া উঠিয়াছিলেন, কিন্তু অল্প পরেই জানা গেল যে তা নয়। সুধীরচন্দ্র তখন পি&কোংয়ের অ্যাপেলো নামক জাহাজে আরব সমুদ্র পার হইতেছেন। তার জমানো বিএ পাসের 40 টাকার বৃত্তি এবং বিবাহের দাদা শ্বশুর দত্ত বহুমূল্য ঘড়ি, চেন, হীরার আংটি, আশীর্বাদ ও মন্ত্রদানের মোহর দক্ষিণাদি, শ্বশুর শাশুড়ি প্রদত্ত গিনিমোহর প্রভৃতি যা কিছু ছিল সমস্ত বিক্রয় করিয়া যাহা পাইয়াছেন তাহা লইয়াই আত্মরক্ষার্থে গৃহত্যাগী হইয়াছেন। পত্রের শেষে লেখা ছিল, ইহার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়া গিয়াছে। সুধীরচন্দ্র এখন সিভিল সার্ভিস পাশ করিয়া দেশে ফিরিয়াছেন। ইউরোপ হইতে 1 বৎসর হইল ভারতে আসিয়াও সুধীর কিন্তু এ পর্যন্ত দেশ বলিতে যা বোঝায় অর্থাৎ স্বগ্রামে পদার্পণ করে নাই। বোম্বাইয়ে সে চাকরি পাইয়াছিল, আসিয়া অবধি সেইখানেই আছে। বিলাত ফেরত সে। হঠাৎ বাড়ি আসিলে যদি গ্রামে কোনরূপ বিপ্লব দেখা দেয়, ভয় সেইখানে। বাড়ির লোকের ক্ষমা করিতে অবশ্য বিলম্ব ঘটে নাই। বাপ মা আসিয়া দেখা করিয়াও গিয়াছেন। শ্বশুরও একবার পূজার বন্ধে দেশ ভ্রমণের ছলে জামাতার হালচাল বুঝিতে ও দেখিতে আসিয়াছিলেন, কিন্তু সুধারী ভাগ্যে এ পর্যন্ত স্বামী দর্শন ঘটিয়া উঠিল না। তার দাদা শ্বশুর হরনাথ ঘোষ ও পিতামহ উমাপদ মিত্র উভয়েই এখন পরস্পরের হার মানার প্রতীক্ষা করিয়া অনর্থক এই বিলম্ব ঘটাইতেছেন। দুজনেই ভাবিতেছিলেন একবার মুখ ফুটিয়া বলিলেই হয়, কিন্তু যেদি দুজনেই সমান, কে প্রথম ঘাট মানিয়া নিচু হইতে যাইবে? শেষে ভাবিয়া চিন্তিয়া সুধীরের পিতা সুধীরকে প্রথমে দেশে আনাই স্থির করিলেন। বিধান ব্যবস্থা লইয়া প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিবার সব উদ্যোগ হইল। পিতৃপিতামহের জলপিণ্ড নহিলে যে লোপ পায়। সুধীরও ইহাতে অমত করিল না। সে আসিয়া যথাকার্য শেষ করিয়া একদিন মাত্র থাকিয়া ছুটি নাই বলিয়া কর্মস্থলে মাকে সঙ্গে করিয়া লইয়া চলিয়া গেল। সেও সেই জেদি পিতামহেরই পৌত্র। তিনি না বলিলে আর দাদা শ্বশুর না ডাকিলে সেই বা কেন যাচিয়া শ্বশুর বাড়ি যাইবে? বেচারি সুধারী শুধু কোনো রকমেই মান অভিমানের জেদ ছিল না। সেই শুধু লজ্জার দায়ে পড়িয়া মাঝ হইতে এই কষ্টটা পাইতেছিল। আর তার বাপ মার কষ্ট তো তার চেয়ে অধিকতর। যদিও তারা অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া দিন কাটাইতেছিলেন বটে, কিন্তু জামাতার ধরন ধারণে তাদের মনে ভবিষ্যতের জন্য যথেষ্ট আশাও সঞ্চিত হইতেছিল। বিলাতের পরশমণি যে এই বঙ্গযুবককে পিতল হইতে সোনায় পরিণত করিতে পারে নাই, তাহা তিনি স্বয়ং তার বাসায় গিয়া দেখিয়া আসিয়াছিলেন। এমনই ভাবে দিন চলিতে চলিতে হঠাৎ একদিন সুধার একঘেয়ে জীবন নদীতে একটা ছোট রকম বন্যা আসিল। একদিন প্রভাতে সে একখানি সাদা সিধা চৌকা খাম ছিঁড়িয়া চোখ মুখ লাল করিয়া এক গা ঘামিয়া
এই পত্রখানি পাঠ করিল। সুধা, তুমি আমায় চেনো না, তবে এইটুকু আশা করে লিখছি যে হয়তো আমায় তুমি একেবারে ভুলে যাওনি। যদি জিজ্ঞাসা করো হঠাৎ আজ কেন এতদিন পরে চিঠি লিখছি, তার উত্তর দিতে হয়তো বা আমি পেরে উঠব না, কেননা নিজেই তো তা বুঝে উঠতে পারছি নে। আজ এই চিঠিটুকু লেখবার বড়ই লোভ হলো, তাই একটু লিখে ফেললুম। এর জন্য কি বাড়ির লোকেরা আরো বেশি করে রাগ করবেন? সুধীর। সুধার বিবাহের দিন ধরিয়া 5 বৎসর 3 মাস 7 দিন পরে এই সুধার প্রথম প্রেমপত্র লাভ। সুধা এখন তো বড়টি হইয়াছিল, তার নিজের সঙ্গীন অবস্থা বুঝিবার সময়ও তার যথেষ্ট হইয়াছে। সে জোর করিয়া লজ্জা অভিমান ত্যাগ করিয়া কাহারও মধ্যস্থতা ব্যতি রেখে লিখিল। এতদিন পরে অভাগিনী সুধাকে তবে আবার মনে পড়িয়াছে। যদি মনে পড়িয়াছেই, তবে দয়া করে এখন থেকে মনে রেখো, আর যেন ভুলো না যে আমি তোমার চির দুঃখিনী স্ত্রী। চিঠি পাঠাইয়া দিয়া সুধা বুঝিল এ চিঠির ধরনটা বেশ একটুখানি যেন নভেলি ধাঁচের হইল। কিন্তু তখন আর সে কি করিতে পারে? চিঠি তো এখন ডাক বাক্সের দিকে রওনা হইয়াই গিয়াছে। যা হয় হোক, এই ভাবিয়া সে লজ্জা ভুলিবার চেষ্টায় অধিকতর লজ্জিত হইয়া রহিল। ইহার পরে উভয়েরই 2-3 খানা পত্র বিনিময় হইয়াছিল। শেষ পত্রে সুধা জানিল যে তার স্বামীর শরীর সুস্থ নাই, তিনি কিছুদিনের জন্য ছুটির দরখাস্ত করিয়াছেন। হয়তো দার্জিলিং নয় সিমলা পাহাড় এমনই একটা কোথাও চেঞ্জে যাইবেন, সঙ্গে থাকিবেন তার বাবা। একটা নিঃশ্বাস ফেলিয়া সুধা ভাবিল, তবু বলতে পারেননি তোমার কাছে যাব, কিংবা তোমায় আনতে যাব। পুরুষ মানুষ কত নিষ্ঠুরী যে হয়। পূজার ছুটিতে জব্বলপুরে পিসিমার বাড়ি পিতার সঙ্গে বেড়াইতে আসিয়া সুধা একটুখানি আনন্দ পাইল। পিসিমার মেয়েরা তার সমবয়সী। কয়েকদিন গত হইলে একদিন সুধা, স্নেহ ও নীরদ মার্বেল রক দেখিবার জন্য বড়ই ব্যস্ত হইয়া উঠিল। সুধার পিসিমা বলিলেন, আজ থাক বাছা, আজ উনি বাড়ি নেই, আর একদিন তখন যেও সব। কিন্তু মেয়েরা কিছুতেই সে কথায় কান দিল না। সুধা বলিল, তা নাই বা পিসে মশাই থাকলেন, বিনোদদা আমাদের নিয়ে যাবেন। তোমার দুটি পায়ে পড়ি পিসিমা, আজ আমাদের যেতে দাও। কোন দিন আবার বাবা ফিরে যেতে চাইবেন তার কি কিছু ঠিক আছে? আজ আমরা দেখে আসি। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও পিসিমা সম্মতি দিলেন। মেয়েরা আনন্দে তাড়াতাড়ি যেমন পারিল গুছাইয়া লইয়া বাহির হইয়া পড়িল। বিনোদ কুমার দর বাড়াইবার জন্য একবার একটু মুখ গম্ভীর করিয়া বলিল, আমি যে তোদের এতগুলোকে ঘাড়ে করে বইব, তার জন্য আমায় তোরা কি দিবি তা বল। স্নেহ রাগিয়া বলিল, দেব আবার কি গো, বড় ভাইকে বুঝি আবার কেউ কিছু শোধ দেয়? না, দেয় না। বড় বুঝি বানের জলে ভেসে এসেছে? সুধা, তুই তো ভাই খুব বড় মানুষ, তুই কি দিবি তাই বল দেখি। তুই হলি ম্যাজিস্ট্রেট মহিষী, একটা যে সে নাকি? সুধার কর্ণমূল হইতে চক্ষের প্রান্ত পর্যন্ত লজ্জায় লাল হইয়া উঠিল। কি হিসাবে তাহাকে বড় মানুষ বলা হইতেছে তাই বুঝিয়া তার এই লজ্জা। হায়, বিনোদ তো তার অন্তরের বিপুল দৈন্য দেখিতেই পায় নাই, সে যে ভিখারিনীরও অধমা।
সুধার মুখের বিষাদ করুণ ভাব দেখিয়া বিনোদ পরিহাস সংবরণ করিয়া বলিল, নে নে, তোরা যাবি তো চটপট তৈরি হয়ে নে, ওঠ চট করে। সুধা অনুরোধ করিল, পিসিমা, তুমিও চলো না গো। পিসিমা ইহাতে রাজি হইতে পারিলেন না। কহিলেন, না বাছা, উনি দাদা কেউ বাড়ি নেই, কখন ফিরে আসেন, সব্বাই বাড়ি ছেড়ে গেলে কি করে চলবে? না হয় আমার দেখা নাই বা হলো, দেবতাও নয় ঠাকুরও নয়, ঝর্ণা পাহাড় এসব আমার দেখতে যেতে বড় বেশি ইচ্ছেও এখন করে না। তোরা যা, খুব কিন্তু সাবধানে যাস। পৌঁছিতেই বেলা পড়িয়া আসিয়াছিল। দেখাশোনা করিতেই সন্ধ্যা ঘনাইয়া আসিল। যখন শ্বেতমর্মরের উপর প্রচণ্ড বেগে সূর্যাস্তের শেষ রশ্মি মিশ্রিত স্বর্ণবর্ণ জলস্রোত আছড়াইয়া পড়িয়া হীরক চূর্ণের ন্যায় চারিদিকে ঠিকরাইয়া পড়িতেছিল, তখন সেই দৃশ্য হইতে কাহারও চোখ ফিরিতেছিল না। ক্রমেই যে সেই জলের বর্ণ পরিবর্তিত হইতেছিল, তাহা তখন যেন কাহারও লক্ষ্য পর্যন্ত ছিল না। কিন্তু এ পৃথিবী শুধু তো ভাবেরই সাম্রাজ্য নয়, ইহা বাস্তব এবং অত্যন্ত গতিশীল। সহসা ভাবে বিভোর সেই দর্শক দলকে সচেতন করিয়া তুলিয়া হুহুঙ্কার সহকারে অশনি ভরা মেঘ গর্জিয়া উঠিল। তখন মুখ ফিরাইয়া উহারা সকলেই একসঙ্গে দেখিল, কালো মেঘে নীল আকাশের আর একটুখানিও ভাগ রাখে নাই, এবং চারিদিকের গাছপালারা স্তব্ধ হইয়া যেন কি একটা বিপ্লবেরই জন্য প্রতীক্ষা করিয়া আছে। স্নেহ ইহা দর্শন করিয়া বলিল, এই সময়ে এমনি নির্জন জায়গায় ছুটাছুটি করতে বড় ভালো লাগে। আয় না ভাই, এক ছুটে গিয়ে ওই দেবদারু গাছটাকে কে আগে ছুঁতে পারে দেখা যাক। তাহারা সেই অদূরের গাছ লক্ষ্য করিয়া ছুটিল। বিনোদের বারণ ও আহ্বান কেহই নিজেদের সে বন্ধন মুক্তির উৎসাহে কানেই তুলিল না। ক্ষণকাল অপেক্ষা করিয়া কেহ ফিরিল না দেখিয়া বিনোদও তাহাদের ফিরাইয়া আনিতে তাদের দিকে তখন ব্যস্ত হইয়া ছুটিলেন। মেঘ তখন আকাশের কানায় কানায় ভরিয়া উঠিয়াছে, আর ভরিবার জায়গা পাইতেছিল না। ঝড় যে এবার আসন্ন হইয়া আসিয়াছে, তাহা পাখিদের ব্যস্ততা দেখিলেই বেশ বোঝা যায়। তাহাদের সংকটময় অবস্থা দেখিয়া যেন চারিদিক হইতে সমস্ত গাছপালা হঠাৎ একসঙ্গে ঝাঁকড়া মাথা দুলাইয়া হাসিয়া উঠিল। হু হু শব্দে বাতাস সেই অট্টহাস্যে যোগ দিয়া তার ভৈরব বিষাণ বাজাইয়া দিল। আকাশে গম্ভীর বজ্রধ্বনি হইল। বিনোদ চিৎকার করিয়া ডাকিল, স্নেহ, সুধা, নীরু, ওরে তোরা শিগগির ফের, শহরের দিকে ছুটে চল, ওরে শিগগির ফের। কড়কড় শব্দে তার সেই উচ্চ শব্দ কোথায় ডুবাইয়া দিয়া লহরে লহরে বিদ্যুৎ খেলিয়া গেল। দেখিতে দেখিতে পটপট শব্দে বৃক্ষলতা ছিঁড়িয়া উপড়াইয়া ভাঙিয়া স্বর্গ মর্তে রসাতলে একসা করিয়া দিয়া সর্বত্রই বিষম ওলটপালট বাঁধাইয়া এক ভীষণ ঝটিকা আসিয়া উপস্থিত হইল। মেঘান্ধকারে একেবারে চারিদিক অন্ধকারময় হইয়া গেল। যখন ঝড় থামিল, তখন গভীর অন্ধকারে আকাশ পাতাল পরিপূর্ণ। মুষলধারে বৃষ্টি হইয়া রাস্তায় জলস্রোত বহিতেছে। বিনোদ স্খলিত পদে দুই ভগিনীর দুই হাত ধরিয়া ধীরে ধীরে সেই অতি পিচ্ছিল পথে অগ্রসর হইতেছিলেন। সুধা এই দুর্যোগের মাঝখানে কোথায় হারাইয়া গিয়াছে, কোথাও আর তাহাকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। কোথায় গেল
এই অশ্রান্ত বৃষ্টিধারার মধ্যে আর দুটি শীতার্ত ভয়ার্ত বালিকার সঙ্গে বিনোদ নিজেকে বড় বিপন্নই বোধ করিল। কোথায় যায়? ইহাদের লইয়াই বা কি করে? সুধাকেই বা সে খোঁজ করিয়া বেড়ায় কোথায়? এদিকে ঝড়ের মধ্যে ছুটিতে ছুটিতে কে কোথায় গিয়া পড়িয়াছিল তার কোনোই ঠিকানা ছিল না। যখন বৃষ্টির ঝাপটা খুব জোরে পিঠের উপর আছড়াইয়া পড়িতে আরম্ভ হইল, তখন সকলের সঙ্গ ছাড়া হইয়া চারিদিকে জমাট বাঁধা অন্ধকারের মাঝখানে সুধার চটকা ভাঙিয়া গেল। দারুণ ভয়ে সে একান্ত অবসন্ন হইয়া পড়িল। গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে, কণ্ঠ হইতে শব্দ বাহির হইতে চাহিতেছে না। প্রাণপণ শক্তিতে কোনো মতে কাতর কণ্ঠে সে ডাকিতে লাগিল, বিনোদদা, নিরু, ও ভাই, মেজদি। আবার ভরা মেঘ ভৈরব গর্জনে হাঁকিয়া উঠিল। বৃষ্টি আরো জোরে চাপিয়া আসিল, আর কোনো দিক দিয়া কোনো সাড়াই আসিল না। ভয়ত্রস্ত সুধা দিক নির্ণয়ে অক্ষম হইয়া যেদিকে পারিল জ্ঞান শূন্যবৎ একটা দিকেই ছুটিতে লাগিল। কোথায় যাইতেছে, কোথায় যাওয়া উচিত, সে জ্ঞানটুকুও হয়তো তার তখন ছিল না। কেবল এইটুকুই হুঁশ ছিল যে এই একটি দিকে ঝর্ণা ঝরা নদী আছে। ছুটিতে ছুটিতে হঠাৎ কিসে বাধা পাইয়া সহসা সে হোঁচট খাইয়া চৌচাপটে আছড়াইয়া মাটিতে পড়িয়া গেল। মাগো বলিয়া কাতরোক্তি করিয়া উঠিল। বোধ হইল যেন পায়ের হাড়টাই মচকাইয়া ভাঙিয়া গিয়াছে। পায়ের যন্ত্রণা একটু পরে ঈষৎ কমিয়া আসিলে হাত বাড়াইয়া বাড়াইয়া সে দেখিল যাহা তাকে বাধা দিয়াছে সে হয়তো এই বৃষ্টির মুষলধারা হইতে আশ্রয়ও দিতে পারে। সেটা একটা বাংলো বাড়ির সামনের সিঁড়ি। আশ্বস্ত চিত্তে সে তখন সাবধানে পৈঠা কয়টি উঠিয়া অতি কষ্টে আহত পাটাকে টানিয়া টানিয়া বারান্দায় উঠিল। হাতড়াইয়া হাতড়াইয়া ঘরের দ্বারও ঠিক করিল। কিন্তু কে আর এ দুর্যোগে দ্বার মুক্ত করিয়া রাখিবে? দরজার ভিতর হইতে খিল আঁটিয়া বন্ধ করা। সুধার তখন বড় দায়, যার পর নাই সেই প্রাণের দায়ী সে চেষ্টা করিতে লাগিল। এখন এটা কার বাড়ি, এর কি বৃত্তান্ত, এসব কিছুই ভাবিবার ক্ষমতা বা বিবেচনা তার নাই। একটুখানি মাথা গোঁজার মতো আশ্রয়ের নিতান্তই দরকার। তা এটা বাঘের বাসা হইলেও সে এখন তাহাতেও অনায়াসে প্রবেশ করিতে রাজি আছে। প্রাণপণে দ্বার ঠেলাঠেলি করিয়া সে ডাকিতে লাগিল, ও গো, কে আছো গো, দোরটা খুলে দাও না। কিন্তু সে দুর্যোগে প্রকৃতির সেই উচ্চ রোদন রোলে সুধার সেই পরিশ্রান্ত কাতর ক্লান্ত আহ্বান কেই বা শুনিতে পাইবে? সেও কিন্তু আর বেশিক্ষণ সে অবস্থায় দাঁড়াইতে পারিতেছিল না। বিশেষ করিয়া পায়ের ব্যথা। অবসন্ন হইয়া সেইখানেই দ্বারের কাছে মাথা ঘুরিয়া শুইয়া পড়িল। সুধা যখন চোখ মেলিল, প্রথমটা তার স্বপ্নই মনে হইয়াছিল। তারপর ভালো করিয়া চোখ মুছিয়া উঠিতে বসিতে সে বুঝিতে পারিল যে যেটা দেখিতেছে সেটা স্বপ্ন নয়। সত্য সত্যই সে এক অপরিচিত গৃহে একটা অচেনা শয্যায় শুইয়া আছে। তখন ধীরে ধীরে সেই এতক্ষণকার আশ্রয় পালঙ্ক হইতে নামিয়া একটুখানি অগ্রসর হইতেই উভয় গৃহের মধ্যস্থ একটি দ্বারের পর্দা নড়িয়া উঠিল এবং সেই দরজা দিয়া কে একজন সম্পূর্ণ অপরিচিত পুরুষ মানুষ এই ঘরটায় প্রবেশ করিয়াই সসম্ভ্রমে বলিয়া উঠিলেন,
এই যে আপনি উঠেছেন। সুধা অত্যন্ত সংকুচিতভাবে মাথা নিচু করিল। সে বুঝিল ইনি তার আশ্রয়দাতা। আশ্রয়দাতাকে যে ধন্যবাদ দেওয়া উচিত সে কথাটা তার কিন্তু একটিবারের জন্য মনে পড়িল না। বরঞ্চ সে একটুখানি অসন্তুষ্ট হইয়াই ভাবিল, এ লোকটি তো বাঙালি দেখছি, এ বাড়ির মেয়েরাও নিশ্চয়ই এ বাড়িতে আছেন, তা তাঁদের কারুকে পাঠালেই তো হতো। এ আবার কেমন ভদ্রতা বাপু। আগন্তুক উহাকে নীরব দেখিয়া আবার বলিলেন, আপনার কাপড় জামা সমস্তই ভিজে, ওই পাশের ঘরটায় অন্য কাপড় দেখতে পাবেন, ওগুলো সব শিগগির ছেড়ে আসুন, না হলে হয়তো অসুখ করবে। অনেকক্ষণ যদিও ওগুলোই গায়েই রইল, কি করি, উপায় তো ছিল না। মাপ করবেন, আমার এখানে স্ত্রীলোক দাসী পর্যন্ত একটা নেই, তাই অন্যায় হচ্ছে জেনেও আমায় আপনাকে এই অবস্থায় রেখে দিতে হয়েছে। সুধার অত্যন্ত শীত করিতেছিল। বিরক্তি না করিয়াই সে তাই তখনই পার্শ্বের স্নানাগারে বস্ত্র পরিবর্তন করিতে চলিয়া গেল। সে ঘরে তার জন্যই বোধ করি একটি আলো জ্বালা ছিল। সরু পাড় ধুতি ও একখানি রামপুরি চাদর মাত্র সে আলনার উপর দেখিতে পাইল। কাপড় চোপড় সব ছাড়িয়া চুলগুলি তোয়ালে দিয়া মুছিয়া সে পূর্বস্থানে ফিরিয়া আসিল। দেখিল গৃহস্বামী সেই ঘরেই একটা চৌকিতে তখনও বসিয়া আছেন। অনেকখানি প্রকৃতিস্থ হইয়া আসার সঙ্গে সঙ্গেই সুধার মনে মনে এই নূতন আশ্রয়ের নূতন বিপদটাকে বেশ করিয়া অনুভব হইতেছিল। এখন ইহাকে কাছে দেখিয়া তার সে ভয়টা আরো একটু যেন বাড়িয়া গেল। এই নারী শূন্য গৃহে অচেনা পুরুষের সঙ্গে কেমন করিয়া সে রাত কাটাইবে? মনের ভয় ভাবনা সে চাপিতে পারিল না। সভয়ে বলিয়া উঠিল, বিনোদ দাদা কি আসেননি? গৃহস্বামী সেই কেদারায় উপবিষ্ট পুরুষটি তার সাড়া পাইয়া উঠিয়া দাঁড়াইলেন। কহিলেন, তিনি কে? কই, কেউই তো এখনো আসেননি। আপনি দেখছি বাঙালির মেয়ে, আপনার এরকম নিরাশ্রয় অবস্থাই বা হলো কি করে? সুধার এইবার চোখ ফাটিয়া কান্না আসিতেছিল। অতি কষ্টে সে চোখের জল চাপিতে চাপিতে রুদ্ধপ্রায় স্বরে বলিল, আমরা যে মার্বেল রক দেখতে এসেছিলুম, সন্ধ্যার গাড়িতেই আবার বাড়ি ফিরতুম, তা হঠাৎ এই ঝড় বৃষ্টিটা এসে পড়ল কিনা, কে কোথায় গিয়ে পড়লাম, আর আমিও এইখানে। বলিতে বলিতে তার চোখ ছাপাইয়া টস টস করিয়া ফোঁটা কয়েক জল ঝরিয়া পড়িল। আবার পড়িতে যদি আরম্ভই করিল তো আর তা থামিতে চাহিল না। সন্ধ্যা রাত্রের এই সর্বনেশে বৃষ্টিটার মতোই তা অঝরে ঝরিয়া পড়িতে থাকিল। তার আশ্রয়দাতা বড় বিপদেই পড়িলেন। কি বলিয়া তিনি তরুণী অতিথিকে সান্ত্বনা দিবেন অথবা কি যে করিবেন কিছুই যেন ভাবিয়া কুল কিনারা দেখিতে পাইলেন না। কিছুক্ষণ বিব্রতভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার কান্না দেখিয়া অবশেষে বিপন্নভাবে বলিলেন, তিনিও হয়তো এমনই একটা কোথাও আশ্রয় নিয়েছেন আর কি। সকালেই আমি তার খোঁজ খবর করব ক্ষণ। আজ আপনি বড্ড পরিশ্রান্ত হয়েছেন, এখন একটুখানি বিশ্রাম করুন, আমিও ঘরে যাই। তিনি দরজার দিকে দুপা অগ্রসর হইয়াই আবার ফিরিলেন। তার পশ্চাতে একটা অত্যন্ত ভীতিপূর্ণ অস্ফুট ধ্বনি শোনা গিয়াছিল। সুধা একটু অগ্রসর হইয়া আসিয়া একটু দৃঢ়ভাবে হঠাৎ বলিয়া উঠিল, না না, এমন করে এখানে আমি থাকতে পারবো না। আমি তার চাইতে বরং রাস্তায় বসে থাকব, সেও ঢের ভালো।
তার আশ্রয়দাতা একজন তরুণ পুরুষ। তার শরীরের রক্তও নিশ্চয়ই খুব ঠান্ডা নয়। তিনি তার এই ভয়, সন্দেহ ও দারুণ অকৃতজ্ঞতা দেখিয়া নিজেকে কিঞ্চিত অপমানিত বোধ করায় তার উপর বেশ কিছুটা বিরক্ত বোধ করিলেন। একটু কষ্টভাবেই বলিলেন, কেন, এখানে কি আপনার কোনো অসুবিধে হচ্ছে? বলুন, তা না হলে কি জন্য এরকম উদ্ভট কথাটা বললেন? আপনাকে ভদ্রঘরের মেয়ে বলেই তো মনে হচ্ছে। আমিও আপনারই একজন স্বদেশী ভদ্রলোক। আমাদের কি একটু মনুষ্যত্ব নেই ভাবেন আপনারা? আমাতে আপনি যদি কিছু অভদ্রতা দেখেই থাকেন, স্পষ্ট করে তাও আমায় বলুন। আমি তাহলে সেটা এখনই শুধরে নিতেও পারি। গর্বিত কথাগুলো ও বক্তার মুখে তেমনি সগর্ব ভাব সুধার মনে ইহার প্রতি যেন কতকটা বিশ্বাস জন্মাইয়া দিতে চাহিল। কিন্তু সে অনেক বইয়ে পড়িয়াছে যে সকল সময় বাহির দেখিয়া মন্দ লোককে চেনা যায় না। রামায়ণের সন্ন্যাসবেশী রাবণ প্রভৃতির এবং ডিটেকটিভ সিরিজের অনুকম্পার দৃষ্টান্তের কোনোই অভাব ঘটে নাই। সে কহিল, আপনি রাগ করবেন না, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে। আমি কেন এবার যাই না? এই বলিয়া সে আরো একটু অগ্রসর হইল। গৃহস্বামী ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না, তাও কি কখনো হতে পারে? এ রাত্রে, এ দুর্যোগে আমি কি আপনাকে একলা ছেড়ে দিতে পারি? সুধা ভয়ে বিস্ময়ে অস্ফুটধ্বনি করিয়া উঠিল। ও মা, আমি তবে কি করব? ভীষণভাবে ক্রুদ্ধ হইতে গিয়া গৃহস্বামীর হঠাৎ মনে পড়িল যেটা ইউরোপ নয়, এটা নেহাত ভারতবর্ষ। বাঙালি মেয়ের পক্ষে এই দুর্যোগে এক রাত্রিও অচেনা প্রদেশে এক নারীশূন্য গৃহে অপরিচিত একটি কম বয়সী পুরুষের সঙ্গ খুবই ভীতিজনক, এতে সন্দেহ নাই। নিজের অন্যায় অভিমানে লজ্জিত হইয়া তাই একটু দয়ার্দ্র কণ্ঠেই বলিলেন, তবে এক কাজ করা যাক, আমি আপনার বাড়িতে একটা টেলিগ্রাম করি, তারা এসে আপনাকে নিয়ে যান। তাদের ঠিকানাটা কি বলুন দেখি? অশ্রুপ্লাবিতা সুধা কলের ন্যায় বলিয়া গেল, বিপিন বিহারী রায়, শেরপুর। টেলিগ্রাম পাঠাইয়া আসিয়া যুবক দেখিলেন সুধা তখনও সেইখানে দাঁড়াইয়া অঝরে কাঁদিতেছে। তার অত্যন্ত ইচ্ছা করিতে লাগিল দুইটা ভালো কথায় এই বিপন্না নারীকে একটুখানি সান্ত্বনা দান করিয়া তার চোখের অজস্র প্রবাহিত জলের ধারা থামান। কিন্তু কেমন একটা অনভ্যাসজনিত লজ্জাও বোধ হইল। আর তাছাড়া সেটা কিভাবে ওই সন্দিগ্ধ চিত্তা নারী গ্রহণ করিবে সে সম্বন্ধেও একটুখানি ভয় ছিল। বিপন্নভাবে দাঁড়াইয়া থাকিয়া স্বল্প পরে বলিলেন, চুপ করুন, বোধহয় ভোর 4টে ট্রেনে কেউ না কেউ শেরপুর থেকে এসে পৌঁছবে। দুর্যোগ থেমে গেছে যখন, তখন আসার তো কোনো বাধা নিশ্চয়ই পড়বে না। সুধা এবার একটু কৃতজ্ঞতা ভাবে তার আশ্রয়দাতার মুখের দিকে চাহিল। তার সৌম্য মুখে ও সহানুভূতিপূর্ণ সহজ দৃষ্টিতে এতক্ষণ পরে তার উপরে যেন একটু বিশ্বাস ও ভরসা জন্মাইতে চাহিল। সে ধীরভাবে জিজ্ঞাসা করিল, আপনি কে? যুবক মনে মনে একটু হাসিয়া বলিলেন, আমি একজন ভদ্র কায়স্থ সন্তান, নাম আমার সুধীরচন্দ্র ঘোষ। নামটা শুনিয়া সুধার মুখটা একটু লাল হইয়া উঠিয়াছিল। একটু ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া সে ভাবিল, সংসারে একই নামের কত লোকই তো থাকে। ক্লান্ত সুধা অতি শীঘ্রই এই অপরিচিত পরাশ্রয়ে
বিপদের ভয় ভাবনা ভুলিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছিল। কিন্তু তথাপি সেই মৃদু স্পর্শেই তার ঘুম ভাঙিয়া গেল। চোখ চাহিয়া সে যাহা দেখিল, তাহাতে প্রথমটা সে নিজের দৃষ্টি ও বুদ্ধিকে অবিশ্বাস করিয়া আড়ষ্ট হইয়া রহিল। কিন্তু সেই এক মুহূর্ত পরেই যখন অবিশ্বাস্যকে অবিশ্বাস করিবার মতো আর কিছুই বাকি রহিল না, তখন নিদারুণ ক্রোধে তার ক্ষুদ্র ললাট কুঞ্চিত ও কালো চোখ আরক্তিম হইয়া উঠিল। আহত হইলে ফণিনী যেমন করিয়া ঊর্ধ্বে ফনা তোলে, তেমনি করিয়া সে তার জলসিক্ত কেশগুচ্ছ মুখের উপর হইতে সবেগে অপসারিত করিয়া মাথা তুলিয়া খাড়া হইয়া দাঁড়াইল। সুধীর একটু যেন অপ্রতিভভাবে ঈষৎ সরিয়া গেলেন। সুধা একবার মাত্র তার রাগ রক্তিম নেত্রের তীব্র দৃষ্টি সুধীরের কুণ্ঠিত মুখের উপর বজ্রের মতো নিক্ষেপ করিয়া দৃঢ় পদে ও বিনা বাক্য ব্যয়ে দ্বারের দিকে অগ্রসর হইল। দ্বার খুলিয়া যখন সে বাহির হইয়া যায়, তখন সহসা গৃহস্বামীর ক্ষণিক নিশ্চলতা দূর হইল। তিনি ছুটিয়া আসিয়া দুই হাতে দ্বার রোধ করিয়া দাঁড়াইলেন। মৃদু একটুখানি হাসিয়া কহিলেন, সুধা, কোথায় যাচ্ছ? সুধার উজ্জ্বল চোখে তীব্র ঘৃণা ফুটিয়া উঠিল। ক্রোধকম্পিত বিদ্রূপের স্বরে এসে বলিল, আপনি না ভদ্র কায়স্থ সন্তান? গৃহস্বামী সুধার রাগ দেখিয়া সমানেই মৃদু মৃদু হাসিতেছিলেন। সেই সহস্যভাবেই বলিলেন, হ্যাঁ সুধা, আমার পরিচয়টা আমি মিথ্যে করে দিইনি। যা বলেছি সত্যিই আমি তাই। জানো তো, ঘোষ বোস মিত্তির কুলের অধিকারী ইত্যাদি। এ ঘরের সব দোরগুলো তুমি ভিতর থেকে বন্ধ করেছিলে। সেই জন্যেই এই বাথরুমের দোরটা খুলে এসেছি। এই যা। তা কি করি? তোমার ঘুম ভাঙা পর্যন্ত আমি যে আর অপেক্ষা করে থাকতে পারিনি। সুধীর হাত বাড়াইয়া তার একটা হাত ধরিল, ডাকিল, সুধা। ক্রুদ্ধ সুধা তার হাত ঠেলিয়া দিয়া দু পা পিছাইয়া গিয়া ক্ষোভে দুঃখে কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিল, তুমি এত বড় পাপিষ্ঠ! বলিতে বলিতে নিজের একান্ত অসহায় অবস্থা ভাবিয়া সে হু হু করিয়া কাঁদিয়া ফেলিল, আর আত্মদমন করিতে পারিল না। তখন গতিক মন্দ দেখিয়া সুধীর আর তামাশার লোভটুকুকে প্রশ্রয় দিয়া বজায় রাখিতে পারিলেন না। পকেট হইতে একখানা চিঠি বাহির করিয়া সুধার হাতে গুঁজিয়া দিয়া হাসিতে হাসিতে বলিলেন, এটা কার হাতের লেখা বলতে পারো? সুধা তার পিতার হস্তাক্ষর চিনিয়া তৎক্ষণাৎ আগ্রহভাবে সেই পত্রখানা পাঠ করিতে লাগিল। পড়িতে পড়িতে তার মুখ প্রথমে সাদা ও পরে গাঢ় রক্তবর্ণে পরিণত হইল। পাঠ শেষে অধিকতর সলজ্জ মুখে সে মাথা নিচু করিল। তখন তার পা হইতে মাথা পর্যন্ত যেন কিসের অনুভূতিতে থরথর করিয়া কাঁপিতেছিল। চিঠিখানা সেই আবেগ ও আবেশকম্পিত শিথিল হস্ত হইতে খসিয়া মাটিতে পড়িয়া গেল। এই দৃশ্যের দর্শকটি নীরবে সতৃষ্ণ ও সকৌতুক দৃষ্টিতে সুধার এই ভাব বিপর্যয় লক্ষ্য করিয়া দেখিতেছিলেন। চিঠিখানি ভূমি হইতে কুড়াইয়া লইয়া বলিলেন, দেখলে তো, তোমার বাবা লিখেছেন, পরম শুভাশীর্বাদ বিজ্ঞাপন। বাবা সুধীর, আমি আজ বৈকালে মাত্র জানিলাম যে তুমি মীরগঞ্জে মার্বেল রকের কাছে আছো। আমি মনে করেছিলাম সুধাকে আমি নিজেই লইয়া গিয়া তোমার হাতে সঁপিয়া দিয়া আসিব। বাড়ি ফিরে দেখি মেয়েরা মার্বেল রক দেখিতে গিয়াছে। বিনোদের ও তোমার টেলিগ্রাম প্রায় একসঙ্গেই এলো। তাইতে জানলাম
সুধা স্বয়ংই তোমার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এই মিলন নিশ্চয়ই তোমাদের অবিচ্ছিন্ন সুখের হইবে। বিনোদ এই চিঠি নিয়া যাইতেছে, তারই সঙ্গে তোমরা দুজনে একেবারে এখানে এসো। সুধার পিসিমাও তোমাদের একটিবার একত্রে দেখতে চাচ্ছেন, তা না হলে আমরাই তোমাদের কাছে যেতাম। আশীর্বাদক শ্রী কালীপদ মিত্র। সুধা এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া বেতসির মতো কাঁপিতেছিল। এ সকল কথার একটি অক্ষরও তার কানে হয়তো পৌঁছায় নাই। সে আপনার এত বড় সৌভাগ্য কিছুতেই যেন বিশ্বাস করিতে পারিতেছিল না। তাই সে হঠাৎ অর্ধ অবিশ্বাসে অস্ফুটে বলিয়া উঠিল, যদি এ চিঠি বাবার লেখা না হয়। তার ঠোঁটে বাকি কথাটা আটকাইয়া গেল। সেটা বড় ভীষণ অপবাদ যে সহসা কাহাকেও তা দেওয়াও যায় না। সুধীর একবার মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিলেন। হে তো বড় মন্দ মজা নয়। সুধা, তুমি সেই যে প্রথম থেকে আমাকে মস্ত বড় একটা বদমাইশ বলে ধরে রেখেছ, কিছুতেই দেখছি সেটা আর ভুলতে পারছো না। তা তুমি বলতেই পারো, যেহেতু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে পরিচয়টা বেশ ভালো রকমই নিবিড় কিনা। আমি কি তোমাকে এতক্ষণ আমার সুধা বলে মনে ভেবেছিলাম? বরং মনে হচ্ছিল এ আবার কি একটা অপবাদ এসে জুটল। আচ্ছা, তুমি আমায় চেনো না, কিন্তু... বলিতে বলিতে সে দ্বার খুলিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া টেবিলের উপরের রাইটিং কেস হইতে অর্ধলিখিত একখানা পত্র তুলিয়া লইয়া আবার সুধার নিকটস্থ হইল। সেখানা তার সামনে ফেলিয়া দিয়া হাসিয়া বলিল, আমার লেখা তো চেনো, দেখো দেখি এই লেখাটা তোমার স্বামীর কিনা। সুধা মাটি হইতে দৃষ্টি তুলিয়া কম্পিত কটাক্ষে তার প্রসারিত হস্তস্থিত পত্রখানার দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। সেখানে লেখা রহিয়াছে, প্রাণের সুধা। এই তো সেই চেনা হাতের প্রিয় সম্বোধন। হায়, হে কি বিড়ম্বনা! এই অপরিচিত প্রাণীদ্বয়ই কি পরস্পরের চিরজীবনের সহায়? ইহারাই কি ইহাদের দুজনের একমাত্র প্রাণাধিক, প্রিয়তম? লজ্জায় সুধার রাঙা মুখে একটুখানি বড় সকরুণ মৃদু হাস্য ফুটিয়া উঠিল। নাটক নভেলেও যে এমন ধারার প্রেমিক প্রেমিকা যুগলের প্রেম কল্পনা দেখা যায় না। সুধীর কিন্তু এইটুকু প্রমাণ দিয়াই নিশ্চিত হইল না। হাজার হোক, সেও তো একটা এসডিও। গত বৈকালে প্রাপ্ত বম্বে হইতে রিডাইরেক্ট করা পত্রখানা বেড়াইবার কোটের পকেট হইতে বাহির করিয়া আনিয়া সুধার চোখের সামনে তেমনি করিয়াই ধরিয়া দিয়া বলিল, এও যাক, এবার চেয়ে দেখো দেখি সুধা, এ চিঠিখানা বোধহয় তুমি তোমার স্বামী সুধীরকেই লিখে থাকবে। অন্য কোনো জালিয়াত সুধীরের হয়তো এটা পাবার কোনো চান্সই ছিল না, কি বলো? সুধার একবার ইচ্ছা হইল তার লেখা এই চিঠিখানা ইহার হাত হইতে কাড়িয়া লইয়া কুটি কুটি করিয়া ছিঁড়িয়া ফেলে। ছি ছি, কি লজ্জা, কি অসহ্য কেলেঙ্কারি! এই যে অপরিচিতের প্রতি রাত্রের মধ্যে কতবারই ঘোরতর ও নিকৃষ্ট অবিশ্বাস তার মনে জাগিয়া উঠিয়াছে, সেই অবিশ্বাসে যাকে সে অকথ্য অপমান পর্যন্ত করিতে দ্বিধামাত্র করে নাই, তার প্রতি এই লিপিখানা কতই না ভালোবাসা, কতই মান অভিমান, সাদর সোহাগিনা বহন করিয়া আনিয়াছে। যাকে চোখে দেখিলে চিনিতে পারিবার মতো এতটুকুও সম্বল তার নাই, তাকে কি বলিয়া তার আপনার মনের সমস্ত সঞ্চয়টুকু সরল বিশ্বাসে সে নিঃশেষ করিয়া ঢালিয়া দিয়াছে। ছি ছি, এমন বোকা মেয়ে! সুধীরের কথায় অভিমানে দুফোঁটা চোখের জল তার লজ্জারক্তিম গালের উপর ঝরিয়া পড়িল।
তাকে আবারও কাঁদিতে দেখিয়া সুধীর এবার সস্নেহে সেই অশ্রুবিন্দু দুটি মুছাইয়া দিতে গেল। আবার হাতখানি সরাইয়া লইয়া ঈষৎ হাসিয়া সে জিজ্ঞাসা করিল, কি সুধা, এবার তোমায় কি আমি ছুঁতে পারি? সুধীর তাকে নিজের কাছে টানিয়া লইতেই সে তার বুকে আছড়াইয়া পড়িল। এবার বড় সুখে বিজড়িত ঘোর অভিমানের কান্না কাঁদিয়া তারও আলোড়িত বুকের বাহিরটা ভাসাইয়া দিল। তখন জানালার আশপাশ দিয়া উষাদেবী তারই মতো রাগ রক্তিম মুখে উঁকি ঝুঁকি দিতেছিলেন। ভোরের বাতাস গাছপালার উপর হইতে গত বৃষ্টির বাড়িবিন্দু ডাল নাড়া দিয়া দিয়া তারই গভীর আনন্দের অশ্রুবিন্দুর মতো একটি একটি করিয়া ঝরাইয়া ফেলিতেছিল। বাহির হইতে বিনোদ ডাকিয়া উঠিল, ওহে সুধীর, সুধা কি উঠেছে? উফ, তার জন্য বড্ড বেশি ভাবনা হয়েছিল। তাকে একবারটি ডেকে দাও তো, চোখে একবার দেখি এ আমাদের সত্যি সুধা কিনা। সুধা মুখ তুলিতেই সুধীর তার একটি হাত ধরিয়া ফেলিল, হাসিয়া বলিল, বিনোদদা, তোমাদের সুধা আমার সঙ্গে সারা রাত ধরে ঝগড়া করেছে। বলছে আমি নাকি একটা বদমাস, জালিয়াত, ওসব চিঠিপত্র সবই জাল করেছি। তুমিও তো এসে তোমার বোনকে আইডেন্টিফাই করতে চাইছো। তোমরা দেখছি সবাই জাত ডিটেকটিভ। হ্যাঁ, যাক, এখন আমায় এসে এই ভীষণ ক্রিমিনাল চার্জটা থেকে উদ্ধার করে বাঁচাও। শেষ হল লেখিকা অনুরূপা দেবীর কলমে গল্প মিলন। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।